হ্যালো স্টুডেন্টস, আমি সুশোভন কর্মকার, তোমাদের ফিজিক্স টিচার। এখন তো সবার স্কুল বন্ধ, তাই ক্লাসে তোমাদের সিলেবাস শুরু করা যায়নি। তাই আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে 12-এর ফিজিক্স আমরা শুরু করব। তো শুরুতে ইলেকট্রোস্ট্যাটিক্স আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা প্রাইমারি জিনিস যেমন যে প্রাথমিক ঘটনাগুলি, সেগুলো আমরা একবার ডিসকাস করেছিলাম। তো আমরা এবারে মেন একটা টপিকে যাই, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, এটাই আমরা আজকে জানব। তো এটা জানার আগে আমরা চার্জ সম্পর্কে জেনেছি। চার্জ আমরা জানি একটা বস্তুর সঙ্গে যখন আরেকটা বস্তুর রাবিং হবে, মানে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়, এবং সেই তড়িৎ যদি সমতড়িৎ হয় তারা পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীতধর্মী তড়িৎ হয় যদি লাইক চার্জ হলে দে রিপেল ইচ আদার, অ্যান্ড যদি তারা অপোজিট চার্জ হয় দেন দে অ্যাট্রাক্টস ইচ আদার। এটা আমরা জানি। এবং সেটা অ্যাট্রাকশন হবে কি রিপালশন হবে, সেটা কোন ল বা কোন ফোর্স অনুযায়ী হয়, সেটা কুলম্ব ফোর্স, এটা আমরা জানি। এখন ধরো আমরা একটা চার্জকে যদি সাপোজ একটা দড়িতে ঝুলিয়ে একটা দড়িতে চার্জ ঝোলানো আছে, সেটাকে আমি একটা ঘরে আনলাম। ঘরে আনার পর দেখা গেল সেই চার্জটা সব এখান থেকে মুভ করলো। দেখে নাও, এখান থেকে কি করলো, মুভ করলো সেই ঘরে আনার পর। তারপরে চার্জটাকে যেন কেউ একটু ঠেলে দিল। কে ঠেললো জানি না, বুঝতে পারলাম না। আবার অন্য একটা ঘরে খুলে গেলাম, সেখানে চার্জটা, এটা চার্জ বলছি, এটাও সেম চার্জ। তো এটা যখন ফার্স্ট রুমে নিয়ে এলাম, তখন সেটা দেখলাম কেউ একটা ঠেলে দিল। কিন্তু যখন এটাকে পরের রুমে নিয়ে গেলাম, তখন দেখলাম সেটার কোনো অবস্থার পরিবর্তন হলো না। অর্থাৎ এখানে কিন্তু এই চার্জের ওপর কেউ একটা ঠেলে দিল, মানে কি হলো, একটা পুশ করলো, মানে একটা বল প্রয়োগ হলো, কিন্তু এখানে কোনো বল প্রয়োগ হয়নি। আবার অন্য একটা ঘরে নিয়ে গেলাম, দেখলাম সেখানে হয়তো চার্জটা ছিল এরকম, সে এরকম একটা জায়গায় ছিল। বুঝছে? তাহলে আমরা কি বলতে পারি যে এটা ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম, এটা থার্ড রুম। তো তিনটে রুমে গিয়ে আমার তিন রকম এক্সপিরিয়েন্স হলো। তো প্রথম এক্সপিরিয়েন্স কি বলছে, যে এর ওপর কেউ একটা কম মানে পুশ বল প্রয়োগ করেছে, যে কারণে এটা এদিকে সরে গেল। এখানে কিন্তু সেকেন্ড রুমে কোনো বল প্রযুক্ত হয়নি। থার্ড রুমে আরো বেশি মানে বল প্রযুক্ত হয়েছে, তাই সরে গেছে, অনেকটা বেশি সরে গেছে। তাহলে এখানে এই বল চার্জগুলোকে কে ঠেলে দিল, এটা আমাদের মনে প্রশ্ন আসবে। তো আমরা সাধারণত জানি একটা বস্তু, তাকে যদি হাত দিয়ে ঠেলে দিই বা বল প্রয়োগ করি তবে সেটা যায়। এই বলটাকে আমরা কি বলি, কন্ট্যাক্ট ফোর্স। কিন্তু এখানে কিন্তু কেউ সংস্পর্শে এসে বলটা প্রয়োগ করেনি, অথচ এটা সরে গেল। তার মানে এখানে কি ফোর্সের কথা আমরা বলবো না, এখানে বলবো এখানে যে ফোর্সটা প্রযুক্ত হচ্ছে, এর উপর যে ফোর্সটা প্রযুক্ত হলো, দ্যাট ইজ নন কন্ট্যাক্ট ফোর্স। তো নন কন্ট্যাক্ট ফোর্স সম্পর্কে আমরা আগে শিখেছি। কোথায় শিখেছি, যখন দেখেছি যে একটা আপেল বা একটা বল আমার হাতে ছিল, সেখান থেকে ছেড়ে দিলাম, বলটা কি হবে, নিচে গড়িয়ে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। তো এখানে বলটাকে নিচে টানলো যে, সে কিন্তু বলটাকে স্পর্শ করেনি, কেটে নিয়েছে। এখানে পৃথিবী টানে বলটাকে, তাই দেখা যায় যে বলটা বা আপেলটা যেটাই ছিল সেটা কিন্তু নিচে চলে এলো। ঠিক আছে, তাহলে এখানে পৃথিবী কিন্তু আপেলটাকে টাচ করে তারপরে টানে। তাহলে পৃথিবী এই যে বলটা প্রয়োগ করলো আপেলটার উপর, সেটাকে আমরা বলবো নন কন্ট্যাক্ট ফোর্স, এবং সেই ফোর্সটা আমরা জানি গ্র্যাভিটেশন। তাহলে এখানে একটি কি হচ্ছে, যে এমন একটা কোনো পৃথিবী কি করেছে, তার চারিদিকে এমন একটা ক্ষেত্র সৃষ্টি করেছে, যে ক্ষেত্রে কোনো একটা বস্তু থাকলে পৃথিবী তাকে টানবে কোনো রকম স্পর্শ ছাড়াই। তো
তো সেই জন্য একটা নন কন্ট্যাক্টিং ফিল্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা আমরা অলরেডি জানি। এখানে নিশ্চয়ই সেরকম কোনো একটা নন কন্ট্যাক্টিং ফিল্ড আছে যেটা কি করছে, এই বস্তুটা এই চার্জটার উপর বল প্রয়োগ করছে। এখানে যদি আমি চার্জের পরিবর্তে আমি যদি একটা অন্য কোনো বস্তু নিয়ে আসতাম, যে সাপোজ এখানে আমি এটা নন চার্জ নয় সেরকম বস্তু নিয়ে এলে কিন্তু এর ওপর কিন্তু দেখা যেত যেখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না, এই রুমেও হয়নি, ওই রুমেও হয়নি, এই রুমেও হয়নি। তাহলে চার্জ হতে হবে, তাহলে একটা চার্জ যখন নিয়ে আসছে তার উপর যখন বল প্রয়োগ হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, তার মানে আমরা বুঝবো যে সেখানে একটা ফিল্ড কাজ করছে, যে ফিল্ডটাকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এই ফিল্ডটা কার উপর কাজ করে, একটা চার্জের উপর, চার্জ ছাড়া অন্য কোনো বস্তুর উপর কাজ করবে না। তাহলে এই বলটা যখন প্রযুক্ত হচ্ছে, এই বলটাকে কি আমরা অনুভব করতে পারি? দেখতে পেলাম যে আমরা যখনই এর উপর একটা নন কন্ট্যাক্ট ফোর্স প্রয়োগ করলো, ইলেকট্রিক ফিল্ড এটা সরে গেল, তাহলে এটা ভিজিবল। এবং এটা কি আমরা ফিল করতে পারি, সেটা যদি আমরা যদি ধরি, সাপোজ এখানে আমার একটা ঘন্টা রাখা আছে, এই জায়গাটায় সাপোজ আমি একটা বেল রেখেছি, ঠিক আছে। তাহলে তো আমি যখনই এখানে চার্জটা ছিল, বেলটা এখানে আছে, তো সাপোজ এখানে আমি আরেকটা চার্জ আছে, এই জায়গাটায় আরেকটা চার্জ আছে, এটাকে বলা হয় সোর্স। আমরা যেন ভাবতে পারি এই চার্জটা সোর্স চার্জ। এই সোর্স চার্জটা কি করছে না, এই অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, এবং আমরা বলতে পারি এই চার্জটার উপর বল প্রয়োগ করছে। আমরা এই নন চার্জটাকে মুছে দিলাম, তো আমার এই চার্জটার উপর কে বল প্রয়োগ করছে, সোর্স চার্জ, মানে উৎস। তাহলে এখানে আমরা দেখো একটা চার্জ সে কি হচ্ছে, একটা তড়িৎ ক্ষেত্র অনুভব করছে বা তড়িৎ বল অনুভব করছে, তার ফলে তার মুভমেন্ট হচ্ছে। একটা বল প্রয়োগ হলে মুভমেন্ট হয়, সেই বলটার কার উপর প্রযুক্ত হবে, অবশ্যই একটা চার্জের উপর, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের উপর প্রযুক্ত হয়। আর ইলেকট্রিক ফিল্ড প্রডিউস কোথা থেকে হচ্ছে, তৈরি কোথা থেকে হচ্ছে একটা, তার জন্য কিন্তু চার্জ লাগে সোর্স চার্জ। সাপোজ সোর্স চার্জ এখানে ছিল, তার জন্য এই চার্জটা এতটা সরে গেল। আমি যদি সোর্স চার্জটাকে একটু সরিয়ে আনতাম, সোর্স চার্জটা ডিসপ্লেস করে এখানে আনতাম, তাহলে কি হতো, এর উপর আরো বল প্রয়োগ করতো এবং দেখা যেত বেলটা, তারপরে দেখা যেত এই চার্জটা কোথায় আসতো, এই জায়গাটায় চলে আসতো। তার মানে কি হতো, বেলের উপর ধাক্কা খেত এবং বেলটা বাজতো। আবার যদি আমি চার্জটাকে সরিয়ে নিয়ে যেতাম এদিকে, তাহলে দেখা যেত আবার এই চার্জটাও কিন্তু সরিয়ে আসছে। তাহলে সোর্স চার্জ যখন এগিয়ে আসছে, টেস্ট চার্জ, এটাকে আমরা বলছি টেস্ট চার্জ। টেস্ট চার্জ কি হবে, সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে। আবার যখন সোর্স চার্জ পিছিয়ে আসছে, টেস্ট চার্জ পিছিয়ে আসবে। তার মানে কি হবে, আমি ব্যাপারটা যখন বুঝতে পারছি, সোর্স চার্জ যদি এগিয়ে আসে তাহলে এখানে বেলটা বাজবে, আবার সোর্স চার্জ যদি পিছিয়ে যায় বেলটা বাজবে না। তার মানে আমি যদি এরকম কনস্ট্যান্টলি এখানে সোর্স চার্জটাকে ভাইব্রেট করতে পারি, এরকম এগিয়ে আনা পিছিয়ে নিয়ে যান, তাহলে আমার এখানে টেস্ট চার্জটা কি হচ্ছে, সেটাও ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, এবং বেলটা বাজবে। যতক্ষণ এটা ভাইব্রেট করবে ততক্ষণ এটাও ভাইব্রেট করবে। তাহলে এখানে সোর্স চার্জটা ভাইব্রেট করছে, মানে এত সরাসরি সংস্পর্শ নিয়ে, তাহলে একে ভাইব্রেট করাচ্ছে কে, ইলেকট্রিক ফিল্ড। এই যখনই ভাইব্রেট করছে, এর যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে বা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রটা কি করবে, একেও কাঁপাবে এবং অটোমেটিক্যালি বেল বাজবে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনুভবও করলাম একটা বেল বাজা দিয়ে। তো এটা আর কোথায় অনুভব করি আমরা, মোবাইলে বেল বাজে আমাদের, ঠিক আছে। তো মোবাইলে বেল বাজার সিস্টেমটা কি, আমাদের মোবাইলের মধ্যে এরকম একটা টেস্ট চার্জ আছে, ধরে নিতে পারি মোবাইলের মধ্যে একটা টেস্ট চার্জ আছে, আর আমাদের সোর্স চার্জ কোথায় আছে, টাওয়ারে। টাওয়ারের যদি কোনো রকম একটা সিগন্যাল আসে, টাওয়ারের যে সোর্স চার্জ সে কম্পিত হবে এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড কম্পিত করে কি করবে, তোমার মোবাইলের যে টেস্ট চার্জ আছে সেটাকে কাঁপাবে এবং অটোমেটিক্যালি তোমার বেল বাজবে এবং তুমি বুঝবে তোমার ফোন এসে এখানে রিং হলো বা বেল বাজলো, মোবাইল বাজলো, বুঝলে। তো সেটা যদি 2 নম্বর ঘরে নিয়ে যায়, তারপর 2 নম্বর ঘরে কি হয়, আমরা প্রথমেই বলছিলাম যে এখানে কোনো
ইলেকট্রিক ফিল্ড নেই, যে কারণে এটা কিন্তু কোনো মুভমেন্ট হয়নি চার্জটা। তো অটোমেটিক্যালি তোমার মোবাইলের যে টেস্ট চার্জ আছে সেটার কোনো মুভমেন্ট হবে না, কারণ সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড আসছে না। তার মানে কি হবে, মোবাইলে বেল বাজবে না। তার মানে তুমি তখন কি ভাববে যে তোমার মোবাইলে কি নেই, টাওয়ার নেই। তুমি মোবাইল খুলে চেক করবে, টাওয়ারে দেখবে ইন্ডিকেশন থাকে, সেটা লো বা জিরো দেখাবে। সেই কারণে আমরা বলি এটা টাওয়ার নেই। আবার এই থার্ড ডে গেলে সেখানে টাওয়ার পাবো, সেখানে আরো ভালো হয়তো টাওয়ার পাবো, কারণ এখানে বলছিলাম ইলেকট্রিক ফিল্ডটা আর একটু স্ট্রং। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা উদাহরণের মাধ্যমে যে ইলেকট্রিক ফিল্ড কতটা গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক ফিল্ড আমাদের চারিদিকে কিন্তু এরকম ছড়িয়ে আছে, বিভিন্ন সোর্স ইলেকট্রিক ফিল্ড গুলো তৈরি করছে। যেমন আমরা টাওয়ার কে একটা সোর্স বললাম মোবাইলের ক্ষেত্রে, মোবাইল টাওয়ার, যা সে কি করছে ইলেকট্রিক ফিল্ড গুলো ছড়িয়ে দিচ্ছে। এবারে একটা প্রশ্ন এখানে তোমরা করতে পারো যে 5 জন স্টুডেন্ট আছে কি বা 50 জন স্টুডেন্ট আছে, সবার কাছে মোবাইল আছে, তাহলে সবার মোবাইল গুলো বাজবে না কেন? হ্যাঁ, যখন মোবাইল টাওয়ার থেকে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করছে, তার মানে সব মোবাইল গুলো বাজে উচিত। এই প্রসঙ্গটা আমরা এখানে নয়, এটা আমরা এসিতে গিয়ে শিখবো। এসিতে গিয়ে দেখবো যে ম্যাচিং এর ব্যাপার আছে, ফ্রিকোয়েন্সি ম্যাচিং, যেটাকে রেজোনেন্স বলা হয়। যেটার সঙ্গে ম্যাচিং বা রেজোনেন্স হবে সেটাই বাজবে, সেটা পরবর্তীকালে ভাববো আমরা। এবারে ধরো আমরা আর কোনো ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইম্পর্টেন্ট আমরা যদি দেখি, যে আমরা যেমন দেখি টিউবলাইট কি করে গ্লো করে। আমরা জানি যে তার ভিতর গ্যাস থাকে, গ্যাসটা আয়নিত হয়, আয়নিত হলে গ্লো করে, আমরা আলো দেখতে পাই। তো কিভাবে আলো দেখতে পাই? দেখো, যে যখন গ্যাসটা আয়নিত হয় মানে চার্জ তৈরি হয়। এবার চার্জটা যখনই ভাইব্রেট করে, সে কি করে, চার্জটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, কারণ সে হচ্ছে সোর্স চার্জ। এবারে আমার চোখে রেটিনার ওখানেও কিন্তু একটা চার্জ রয়েছে। তো যখনই এখানে টিউবের মধ্যে থাকা সোর্স চার্জ ভাইব্রেট করবে, তার মানে সেখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আসছে সেটাও কিন্তু ভাইব্রেট করে আমার চোখে যে চার্জটা তাকেও ভাইব্রেট করাবে। অর্থাৎ আমার কিন্তু একটা ভাইব্রেশন হবে চোখের মধ্যে, যেটা আমার স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গেলে আমার দর্শনের অনুভূতি জানবে বা লাইট আসছে আমি বুঝতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম, ইলেকট্রিক ফিল্ডও হচ্ছে, লাইট হচ্ছে এক প্রকার ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক কম্পোনেন্টটাই আমরা কিন্তু চোখে আসে আমাদের, এবং তারপর ভিজিবিলিটি তৈরি হয় বা লাইট আসছে আমরা বুঝতে পারি। লাইট ইজ অলসো ইলেকট্রিক ফিল্ড। যদিও তোমাদের জানা আছে হয়তো যে লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মধ্যে ইলেকট্রিক কম্পোনেন্টটাই আমাদের কিন্তু দর্শন অনুভূতি জাগায়। তো সেখানে ইলেকট্রিক ফিল্ডে আমরা এটাকে ভাবতেই পারি। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা যদি আমাদের বলা হয়, যে দেখো আমাদের তো অনেক স্যাটেলাইট আমরা বহু দূর দূরান্তে পাঠিয়েছি, বা আমাদের স্পেসশিপ গুলো হয়তো চাঁদে বা মঙ্গলেও চলে যাচ্ছে। তো সেখান থেকে আমরা সিগন্যাল কিভাবে পাচ্ছি? তো সেখান থেকে দেখো সেখানেও কোনো একটা এরকম সোর্স চার্জ আছে যে ভাইব্রেট করছে, ধরে নেবো আমরা। তো তার ফলে যে সেই ইলেকট্রিক ফিল্ড গুলো কি হচ্ছে, সেগুলো কিন্তু পৃথিবীতে চলে আসছে, এবং সেখানে আমি কোনো একটা টেস্ট চার্জ যদি রাখি, সেও কিন্তু ভাইব্রেট করবে। আমি বুঝতে পারবো যে সেখান থেকে ওই আমাদের স্পেসশিপ থেকে কোনো একটা সিগন্যাল আমাদের পৃথিবীতে আসছে। সেটা কত দূরে আছে? অনেক দূরে। আমরা তাহলে বলবো ইলেকট্রিক ফিল্ড কতদূর পর্যন্ত বিস্তৃত লাভ করতে পারে? ইট ক্যান স্প্রেড আপ টু ইনফিনিটি, অর্থাৎ অসীম পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত লাভ করতেই পারে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা তাহলে বোঝা গেল যে দুটো জিনিস আমরা এখানে মেন মনে রাখবো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, যে ইলেকট্রিক ফিল্ড কি করে বুঝবো আছে না, যদি সেখানে কোনো একটা চার্জ থাকে, তাহলে সেই চার্জটার উপর একটা বল প্রযুক্ত হবে, তখনই আমি বুঝবো যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে কি হবে, সেটার পেছনে কিন্তু দায়ী একটা চার্জ নিশ্চয়ই আছে, সেই কারণে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এবারে আমরা দেখব যে এই ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হলো, সে কি করলো, সে তড়িৎ বল প্রয়োগ করছে। তো এই যে একটা তড়িৎ বল প্রয়োগ করছে আর আধানটা এদিক থেকে এদিকে মুভ করছে, তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ীটা কি? তো এর জন্য দায়ী ইলেকট্রিক ফিল্ড। এখন তো যে কোনো ফোর্স আমরা জানি, যেমন আমি একটা বস্তুকে যেমন ঠেলি তখন তার ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয়। তো এখানেও কিন্তু সরণ হচ্ছে। তো আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয়। দেখো আমার যখন এইখানে সোর্স একবার আঁকি, এটা কি ছিল, এটা বলছি সোর্স চার্জকে যখন আমি ডিসপ্লেস করব, এখানে নিয়ে আসবো, ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে কি হলো, এখানে একটা ওয়ার্ক ডান হলো। তাহলে এই যে ওয়ার্ক ডানটা করলাম, এটা গেল কোথায়?
তাহলে ওয়ার্ক ডানের ফলে এনার্জি উৎপন্ন হয়েছে। তো দেখো এটা যখন ডিসপ্লেসমেন্ট করি এটাও কিন্তু ডিসপ্লেসমেন্ট এটারও হচ্ছে, তার মানে আমি যে এখানে ওয়ার্ক ডান করলাম বা এনার্জি তৈরি হলো এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে চলে গেল এখানে, এবং সেই এনার্জিটা তার মানে এই সোর্স চার্জ থেকে টেস্ট চার্জে ট্রান্সফার হলো বাই ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তো বাই ইলেকট্রিক ফিল্ড তাহলে আমরা বলতে পারি এনার্জি ট্রান্সফার from one charge to another charge। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের একটা মূল বিষয়। ইলেকট্রিক ফিল্ড কিন্তু কি করে, এনার্জিকে ট্রান্সফার করে একটা চার্জ থেকে অন্য চার্জে। ঠিক আছে, এবারে দেখবো যে ইলেকট্রিক ফিল্ড যে বলটা প্রয়োগ করলো, তো এটা নন কন্ট্যাক্ট ফোর্স আমরা বলেছি। আমরা যখন কোনো বস্তুকে ঠেলি আমরা কন্ট্যাক্ট ফোর্স ইউজ করি, তো আমরা যখন বস্তুকে ঠেলে দেখি তার গতিশীল হবে, দ্যাট ইজ নট অনলি দ্য ফিজিক্স, শুধুমাত্র এইটুকু ফিজিক্স না। তাহলে আমরা কোনো একটা ফেনোমেনন বা পর্যবেক্ষণ করলাম কোনো একটা বিষয়, তার মানে ফিজিক্সে জেনে ফেললাম তা নয়, তার পিছনে কি ফর্মুলা আছে, কি ফর্মুলেশন আমরা করতে পারি, সেটা আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ফর্মুলেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা সেই কারণে দেখো আমরা যখন কোনো বস্তুকে ঠেলি সেক্ষেত্রে ফর্মুলা বের করেছি F সমান ma। ফর্মুলা কি, F সমান ma, যে অ্যাক্সিলারেশন এ হবে m যদি মাস হয়। তো সেরকম এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা যে ফোর্স অ্যাপ্লাই করবে এর উপর, তো সেটা শুধু জানলে হবে না, কি ফর্মুলেশন আমরা এটা দেখবো। তো দেখো আমরা যদি এখানে এই যে চার্জটা রেখেছি টেস্ট চার্জটা ধরো একটা কাঁচ আমি রেশম দিয়ে একবার ঘষে নিয়ে সেখানে রাখলাম, ধরো তার ফলে আমি দেখবো এখানে এই টেস্ট চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড কতটা বল প্রয়োগ করলো, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ধরো এখানে আমরা এই টেস্ট চার্জটা তো বল প্রয়োগের ফলে এগিয়ে চলে আসবে, আমরা এই জায়গাটা ধরো একটা স্প্রিং রাখলাম এবং স্প্রিং এর সঙ্গে একটা কাঁটা রাখা আছে। তো যখনই টেস্ট চার্জটা এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের জন্য সরে আসবে, তার মানে অ্যাকচুয়ালি স্প্রিং এর উপর আবার একটা বল প্রয়োগ করবে এবং কাঁটা ঘূর্ণন হবে, আমরা এখান থেকে বলের মাপটা পেতে পারি কতটা বল প্রযুক্ত হয়েছে। তার মানে একটা বল মাপতে গিয়ে আরেকটা বলের পরিমাপ আমরা হিসাব করছি এখানে। তো এই জিনিসটাই কিন্তু আমরা ওজন মাপার সময় হয়, ওজন বাক্সতে আমরা যখনই চাপি ওয়েট মেশিনে, তখন কি হয়, তার উপর একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাও কিন্তু সংকুচিত হয় এবং কাটা করে, এবং একটা সেখানে আমরা কি পাই, মেজারমেন্ট পাই। সেরকম এখানেও আমরা একটা স্প্রিং দিয়ে মাপতে পারি। তো ধরো আমরা যখন কাজটাকে একবার রেশম দিয়ে ঘষলাম, তখন আমরা দেখলাম যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ডের উপর কি বল প্রয়োগ করেছে, তাহলে সাপোজ 2 নিউটন। এবারে এটাই যদি কাঁচ হয়, এটাকে যদি আমি 4 বার রেশম দিয়ে ঘর্ষণ করি, তাহলে সাপোজ এটা কত হয়ে গেল, চার্জটা সাপোজ 4 গুণ হয়ে গেল, তখন আমরা ধরলাম 8 নিউটন হবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, একই ইলেকট্রিক ফিল্ড যদি চার্জ কম হয় তার উপর কম বল প্রয়োগ করবে, যদি বেশি চার্জ হয় তার উপর বেশি বল প্রয়োগ করবে। দ্যাট মিনস যে ফোর্স অ্যাপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু চার্জ। অ্যান্ড দ্বিতীয় জিনিস যেটা বলার, যে আমরা যখন এই আধানটা দেখলাম যে 2 নিউটন বল প্রযুক্ত হলো আধানটার উপর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, এটাকে যদি আমরা 2 নাম্বার রুমে নিয়ে যাচ্ছি, তখন দেখছি যে এর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কারণ সেখানে ইলেকট্রিক ফিল্ড নেই। আমরা 3 নাম্বার ঘরে আমরা যদি যাই, সেখানে দেখলাম চার্জটা এই পর্যন্ত ডিফ্লেক্টেড হয় 3rd রুমে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে বলটা অনেক বেশি। তাহলে এই বলটা একই চার্জ নিয়ে যাচ্ছে, এখানেও কি এখানেও কি এখানেও কি, তো বলটা কোথাও কম কোথাও নেই কোথাও বেশি, তার মানে কি 3টে রুমে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সমান নেই। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের যে শক্তি বা সামর্থ্য সেটা কিন্তু সব জায়গায় সমান নয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো বলটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তো এটাকে কোন রাশি দিয়ে আমরা ডিনোট করি স্ট্রেংথটা কতটা বোঝানোর জন্য, সেই রাশিটা হচ্ছে ই। এটাকে আমরা, এটার নাম হচ্ছে বাংলায় বললে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, আর ইংলিশে বললে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এই এর ওপর অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কতটা তার উপর ফোর্স ডিপেন্ড করবে। তাহলে আমরা বলতে পারি আরেকটা যার উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ই। এখন দেখো এই দুটোকে যদি একসাথে করি বেদের সূত্র অনুযায়ী, তাহলে এ প্রপোর্শনাল টু কিউই হবে, এবং
আমরা এখানে দেখো একটা জিনিস তো পাই কে কিউ ই, সমানুপাতিক ধ্রুবক। কিন্তু এইটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ সমানুপাতিক ধ্রুবক আমার যেখানে লাগবে সেখানে নিতে হবে, যেখানে লাগবে না নেব না, এরকম একটা কনসেপ্ট আমাকে ভেবে নিতে হবে। কিরকম, ধরো আমি যখন কুলম্বের ফর্মুলা বলছি, তখন কুলম্বের সূত্র তখন এরকম ছিল। এখানে আমি কিন্তু একটা ধ্রুবক নিয়েছি এবং এই ধ্রুবকটা ইম্পর্টেন্ট লেগেছে, কারণ আমরা জানি এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε0। তো এখানে ধ্রুবকটা ইম্পর্টেন্ট কেন ছিল? কারণ এখানে দেখো প্রত্যেকটা রাশি অলরেডি ডিফাইন্ড। এফ ফোর্স তার ইউনিট জানি ডিফাইন্ড, কিউ চার্জ অলরেডি ডিফাইন্ড একটা রাশি, আর ডিস্টেন্স তার ইউনিট জানি ডিফাইন্ড রাশি। বাট এখানে যেহেতু দেখো ফোর্স ডিফাইন্ড, কিউ ডিফাইন্ড, বাট ই ইজ স্টিল নট ডিফাইন্ড। তো যে কারণে আমি ই কে এখনো পর্যন্ত যেহেতু ডিফাইন করিনি, আমি এরকম কিছু করতে পারি যে ধরতেই পারি F1 Q1 হলে E is equal to 1। তাহলে দেখো সেখানে আমি ফর্মুলা বসিয়ে কে is equal to কি পাচ্ছি 1। তাহলে আমার আলটিমেট ফর্মুলাটা কি চলে আসবে? তাহলে কি ফর্মুলাটা চলে আসবে? আলটিমেট ফর্মুলাটা আমি এখানে যদি লিখি, ফর্মুলাটা কি লিখবো? F সমান কিউ। তাহলে দেখো আমি এখানে অ্যাকচুয়ালি ইচ্ছা করি কেটাকে বাদ দিলাম, যেহেতু দরকার নেই, ইটাকে সেইভাবেই ডিফাইন করলাম। তাহলে দিস ইজ দ্য রিলেশন উই আর সার্চিং ফর। মানে এখানে যে ইলেকট্রিক ফোর্সটা অ্যাপ্লাই করছে ইলেকট্রিক ফিল্ড, তার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে? তো ই তার মানে এখান থেকে কি ডিফাইন হবে? জাস্ট F/Q। তাহলে দেখো আমরা ইলেকট্রিক ফিল্ডকে এখানে ডিফাইন করতে পারলাম F/Q বলে। এখন তাহলে এখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন কি করবো? যে কিউ যদি 1 হয়, যদি কিউ 1 হয় তবে F is equal to E। তাহলে আমরা বলবো যে যদি দেখা যায় টেস্ট চার্জের মান 1, তাহলে ইউনিট টেস্ট চার্জের জন্য যে ফোর্স ইলেকট্রিক ফিল্ড, যে ফোর্স অ্যাপ্লাইড হয়, that is called electric field intensity। তাহলে কোন একটা তড়িৎ ক্ষেত্রে একটি একক আধান থাকলে তার উপর যে তড়িৎ বল অ্যাপ্লাইড হয় বা প্রযুক্ত হয়, সেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে F সমান E। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো এবারে ইউনিটও তৈরি করতে পারি, ইউনিট অফ ই। দেখো আমরা এসআই যদি করি, দ্যাট ইজ কি হচ্ছে এর ইউনিট কি হচ্ছে, এখানে 1 নিউটন, এখানে হচ্ছে 1 কুলম্ব, তাহলে 1 নিউটন পার কুলম্ব। ঠিক আছে? তাহলে 1 আমি যদি ইউনিট ওয়াইজ ডিফাইন করি, তাহলে 1 নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝি না, 1 কুলম্ব কোনো বলবো যে কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি 1 কুলম্ব আধানের উপর 1 নিউটন ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে আমরা বলবো সেখানে ইলেকট্রিক ফিল্ড কত? 1 নিউটন পার কুলম্ব। এখন দেখো যে আমরা টেস্ট চার্জ আর সোর্স চার্জ বলি, সেটা আরেকবার দেখি, সেটা কি বলতে পারি? এটা সোর্স চার্জ, আর এটা হচ্ছে টেস্ট চার্জ। এটাকে আমরা বলেছি কিউ, স্মল কিউ। তো দেখো এই কিউ কি করে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করে চারিদিকে, যেটা এই অনুভব করছে, এর ফলে তড়িৎ অনুভব করছে। সাপোজ এটা হচ্ছে 10, আর আমি একটা টেস্ট চার্জ নিয়েছি, ধরো এও কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, এর ঠিক অপোজিট দিকে তৈরি করছে ইলেকট্রিক ফিল্ড। ধরো এর 2 10 নিউটন পার কুলম্ব করে, আর এটা হচ্ছে 2 নিউটন পার কুলম্ব করে। তাহলে এই দুটো যেমন হলো, এবার আমি এই টেস্ট চার্জ দিয়ে মাপতে চাইছি যে এ কতটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করলো। তো দেখো এ যখনই ইলেকট্রিক ফিল্ড এদিকে পাঠাবে, কিউ তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড পাঠাবে, সেটা হচ্ছে এই পরস্পরকে প্রশমিত করে আলটিমেটলি এখানে আমরা পাবো কত? ইলেকট্রিক ফিল্ড 9 নিউটন পার কুলম্ব। তো অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম এই টেস্ট চার্জ দিয়ে এই কিউ বা এই সোর্স চার্জ কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, কিন্তু আমি এক্সাক্ট পেলাম। দেখো পাওয়ার কত ছিল? 10, পেয়ে গেলাম 8।
তার মানে হচ্ছে যে এই চার্জটার নিজের যদি ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে যায় তাহলে কি হবে, এই এর যে ইলেকট্রিক ফিল্ড তাকে কিন্তু এ ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ টেস্ট চার্জ যেটা আমরা নেব, মানে যে আধানটা নিয়ে ইলেকট্রিক ফিল্ড মাপবো কোনো একটা জায়গায়, সেই আধানটার মানটা কিন্তু খুব কম হতে হবে, যাতে করে এর নিজের যে তড়িৎ ক্ষেত্র সেটা কখনোই এফেক্ট করতে না পারে মেন আধানের তড়িৎ ক্ষেত্রকে, সোর্স আধান যেটা, উৎস আধান যেটা, তার তড়িৎ ক্ষেত্রকে এফেক্ট না করতে পারে, সেটা আমরা দেখবো। আচ্ছা, এবারে আমরা কে তো ফর্মুলেট করলাম যে এফ বাই কিউ হিসাবে, কিন্তু আর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো, আমরা এই যে সোর্স চার্জ কিউ আর টেস্ট চার্জ কিউ দেখেছি, তো এদের মধ্যে পারস্পরিক কুলম্ব ফোর্স হয় জানি আমরা, সেটা কি হয় 1/4πε কিউ কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু আর কি বাই আর স্কয়ার। এবারে আমি যদি বলি ক্যাপিটাল কিউ স্মল কিউর ওপর কি বল অ্যাপ্লাই করলো, সেটাই তো এই ফোর্সটা, তাই না? কারণ এই সোর্স চার্জটা কিউর ওপর, এই সোর্স চার্জটাই কি করেছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের দরুন এই বল অনুভব করেছে। অ্যাকচুয়ালি আমি যদি কুলম্ব ফোর্স দিয়ে ভাবি, তাহলে এই কিউর উপর কি বল প্রয়োগ করে, এটা তো কুলম্ব ফোর্স যতটার উপর বল প্রয়োগ করবে, তড়িৎ ক্ষেত্র কিন্তু একই বল প্রয়োগ করবে, অর্থাৎ এই দুটো বল আমরা সমান করতে পারি। তাহলে আলটিমেটলি সমান কি আসে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা কিউ আধান, সরি এখানে ভুল লিখলাম, এটা ক্যাপিটাল কিউ। তাহলে একটা ক্যাপিটাল কিউ আধান কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র চারিদিকে তৈরি করে, সেটার পরিমাণ হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে আমরা কি কি দেখছি, ই ডিপেন্ড অন কিউ অ্যান্ড ই ডিপেন্ড অন 1/r²। অর্থাৎ চার্জ থেকে কতটা দূরে আমি তড়িৎ ক্ষেত্র মাপছি, চার্জটা থেকে আমি এখানে গিয়ে মাপছি না, এতটা দূরে চলে এলাম, তাহলে ডিস্টেন্স এখানে r1, এখানে যদি r2 হয়, তাহলে r1 নিশ্চয়ই কম, এখানে বলছে বর্গের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বেশি পাবো, এখানে ইলেকট্রিক ফিল্ড অনেকটা কমে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। আমরা পরে যখন বিভবের সঙ্গে সম্পর্ক দেখবো ইলেকট্রিক ফিল্ডে, তখন একটা ইলেকট্রিক ফিল্ডের নতুন একক পাবো, এটা পাবো ভোল্ট পার মিটার, এই একটা একক আমরা কিন্তু পাবো।